তো ডাবলি রিইনফোর্সড বিম বলতে কি বোঝায়? মূলত হচ্ছে আমরা খুব সহজ ভাষায় যদি বলি যে আমাদের যে বিমটাতে হচ্ছে কম্প্রেশন সাইড, বোথ বোথ সাইডে অর্থাৎ কম্প্রেশন সাইড এবং টেনশন সাইডে আমাদের রিইনফোর্সমেন্ট থাকবে। তো সেটাই হচ্ছে মূলত আমাদের ডাবলি রিইনফোর্সড বিম। তো সবসময় যে কম্প্রেশন সাইড আর টেনশন সাইডের রড থাকলে ডাবলি রিইনফোর্সড বিম হবে এমনটাও না। এটার আবার কিছু ক্রাইটেরিয়া আছে। সেই ক্রাইটেরিয়া গুলো কি কিভাবে কাজ করে, তো ওগুলোই হচ্ছে আমরা দেখবো আর কি। তো প্রথমত আসা যাক, আমরা হচ্ছে একটা বিম সেকশন দেখি। আচ্ছা, তো ধরে নিচ্ছি আমাদের একটা বিম সেকশন, এটা একটা বিম সেকশন, এটা একটা ডাবল রিইনফোর্সড বিম যদি হয়, তাহলে আমাদের এটা যদি কম্প্রেশন ফেস হয়, এখানে রড থাকবে, নিচেও থাকবে। হ্যাঁ। তো এরকম। তো ওপরের যে আমরা এর আগে দেখে আসছিলাম সিঙ্গলি রিইনফোর্সড বিমের ক্ষেত্রে, তো সিঙ্গলি রিইনফোর্সড বিমের ক্ষেত্রে আমাদের টপ থেকে কম্প্রেশন, এটা হচ্ছে কম্প্রেশন ফেস, কম্প্রেশন ফেস থেকে আমাদের টেনশন ফেসে যে রড থাকে এই ডিস্টেন্সটাকে ইফেক্টিভ ডেপথ বলা হয়। এটা সেন্ট্রয়েড পর্যন্ত যে ডিস্টেন্স, তো এইটাকে বলা হচ্ছে ইফেক্টিভ ডেপথ। আর এই রডটাকে আমরা এর আগে বলে আসছিলাম হচ্ছে আমাদের স্টিল এরিয়া বা এএস বলছিলাম। তো এই জায়গায় কি করে, এই জায়গায় হচ্ছে আমাদের টেনশন কাজ করে। তো কাজে এই রেইনফোর্সমেন্ট গুলোকে আমরা টেনশন রেইনফোর্সমেন্ট বলে থাকি। আর আমাদের এখন নতুন দেখতেছি যে টপে আমাদের কিছু রেইনফোর্সমেন্ট আছে। আর টপে মূলত কি হয়, কম্প্রেশন জেনারেট হয়। তো তার মানে টপের যে স্টিল গুলো আছে এরা কি করবে, এরা কম্প্রেশন ক্যারি করবে। তো স্টিল গুলো কম্প্রেশন স্টিল বলা হয়। এদেরকে এস প্রাইম দিয়ে প্রকাশ করা হয়। হ্যাঁ, এটাকে বলা হয় হচ্ছে আমাদের কম্প্রেশন স্টিল, কম্প্রেশন স্টিল। আর এই স্টিল গুলোকে হচ্ছে আমরা বলবো টেনশন স্টিল, টেনশন স্টিল। তো এখন টপ থেকে এই কম্প্রেশন স্টিলের সিজি পর্যন্ত যে ডিস্টেন্সটা, এটাকে যদি আমরা ডি বলি, এটাকে আমরা বলবো ডি প্রাইম। এটা হচ্ছে একটা ইফেক্টিভ ডেপথ। ঠিক আছে। এই ইফেক্টিভ ডেপথটা কিসের? এটা হচ্ছে কম্প্রেশন স্টিলের জন্য। আর এই বড় ডি, মানে শুধু ডিটা, এটা হচ্ছে আমাদের টেনশন স্টিলের জন্য। তো আমরা জানি যে কনক্রিটে যখন হচ্ছে একটা লোড আসে, হ্যাঁ, একটা বিমের উপর যখন লোড আসে, তো এই লোডটা উপরের দিকে আমরা যদি এরকম এখানে বেন্ডিংটা পজিটিভ হয়, তাহলে টপে কম্প্রেশন হবে, বটমে টেনশন হবে। এই যে টপে যে কম্প্রেশন হয়, কম্প্রেশনটা শুধু, এখন আমরা এই কম্প্রেশনটা আগে কি করতো, আগে হচ্ছে শুধু কনক্রিট ক্যারি করতো। এখন এই কম্প্রেশনের একটা পার্ট কে ক্যারি করবে, এই স্টিল ক্যারি করবে। সো তাহলে এখানে আমাদের ডায়াগ্রামটা একটু চেঞ্জ হবে। আগে যেমন আমরা স্ট্রেস ডায়াগ্রাম দেখে আসছি যেরকম ছিল ওইরকম আর থাকবে না, একটু চেঞ্জ আসবে। তো ওইটাই আমরা এখন দেখবো যে চেঞ্জটা আসলে কি হবে। তো এটার জন্য আমরা হচ্ছে প্রথমে এখানে কিছু প্রজেকশন লাইন আমরা আঁকি। আচ্ছা, তো আমরা এখানে স্ট্রেস ডায়াগ্রামটা দেখবো এটা কেমন হয়। তো ধরে নিচ্ছি যে এটা আমাদের রেফারেন্স লাইন। তো এখন আমাদের তো এখানে একটা নিউট্রাল এক্সিস থাকে, আমরা এটা নিউট্রাল এক্সিস ধরে নিচ্ছি। ঠিক আছে। তো আমরা যদি হুইটনি ব্লক আঁকি, হুইটনি ব্লকটা কি থাকে, নিউট্রাল এক্সিস থেকে একটু ওপরে থাকে, তাই না? এটা আমরা গত ক্লাসে দেখে আসছি। তো এটা হচ্ছে আমাদের হুইটনি ব্লক। তো হুইটনি ব্লকের এখন এখানে কি আছে, স্টিল আছে। দেখেন এই সোজায় স্টিল আছে। তো আমরা কি বলছি যে স্টিল এখানে কি করবে, এটা যেহেতু কম্প্রেশন স্টিল, কাজে সে কি করবে, কম্প্রেশন ক্যারি করবে। এটাকে আমি নাম দিলাম টি প্রাইম। আর এই হুইটনি ব্লকের ডেপথ কত থাকে, আমরা বলছিলাম ডেপথ অফ হুইটনি ব্লকে এ দিয়ে প্রকাশ করা হয়, স্মল এ। তো এটা ঠিক মিড পয়েন্টে কি থাকবে, এটা মিড পয়েন্টে হচ্ছে কম্প্রেশনটা কাজ করবে, যেটা কনক্রিট ক্যারি করে। ঠিক আছে। আচ্ছা, আর এখানে এখানে হচ্ছে আমাদের কি থাকে, একটা টেনশন স্টিল থাকে। তো এরা মূলত টেনশন ক্যারি করবে। টেনশনকে আমি যদি টি বলি, তো তাহলে এই ফোর্স গুলোকে আমি এভাবে ডিফাইন করতে পারি। যেমন টি কে আমরা কি বলছিলাম, টি কে বলছিলাম হচ্ছে আমাদের এস এফ এস। আর টি প্রাইম কে তাহলে কি বলবো, টি প্রাইম কে বলবো হচ্ছে এস প্রাইম এফ এস প্রাইম। আর সি কে কি বলবো, সি কে হচ্ছে আমরা আগের মতো 0.85 এ প্রাইম সি এ ইন্টু বি। বি হচ্ছে কি, বি হচ্ছে এই বিমের উইথটা, বি। তো এখন আমরা আগেও বলে আসছিলাম এরকম যে আমাদের টোটাল যে এটা কি, এই পুরোটা কিন্তু হচ্ছে আমাদের কম্প্রেশন। ঠিক আছে। এখানে কম্প্রেশনের একটা পার্ট কি করতেছে, স্টিল ক্যারি করতেছে।
আর একটা পার্ট হচ্ছে শুধু কনক্রিট ক্যারি করতেছে, তো দুইটা মিলাই কিন্তু আমার কম্প্রেশন। আর নিচে হচ্ছে বটমে পুরো টেনশনটা কে ক্যারি করতেছে, স্টিল ক্যারি করতেছে। তো আমরা আগে বলে আসছিলাম কি বলে আসছিলাম, আমাদের এই যে মানে কম্প্রেশন আর হচ্ছে যে টেনশনটা, এই দুইটা জিনিস ইকুয়াল হইতে হবে, ঠিক আছে, ব্যালেন্স কন্ডিশনের জন্য। তাহলে দুইটা যদি ইকুয়াল হয় তাহলে কম্প্রেশনের মধ্যে এখানে কি আছে, টি প্রাইম আছে প্লাস হচ্ছে আমাদের সি আছে, আর এখানে তো শুধু টি আছে। তো আমি যদি টি প্রাইমের জায়গায় লিখি তাহলে এস প্রাইম এফ এস প্রাইম প্লাস সি এর জায়গায় আমরা কি লিখবো, 0.85 এফ প্রাইম সি এ ইন্টু বি। আর টেনশনের জায়গায় আমরা কি লিখবো, টেনশনের জায়গায় লিখবো এস ইন্টু এফ এস। এখন ব্যাপার হচ্ছে যে যদি ধরে নেই যে যদি কম্প্রেশন স্টিলটা এবং টেনশন স্টিল দুইটাই যদি ইল্ড করে, অর্থাৎ আমাদের এফ এস ইকুয়ালস টু যদি এফ ওয়াই ইকুয়ালস টু যদি এফ এস প্রাইম হয়, হ্যাঁ, তাহলে ইল্ড করে, সেক্ষেত্রে আমরা এই ফর্মুলাটাতে কি লিখতে পারি, লিখতে পারি এস প্রাইম এফ ওয়াই প্লাস হচ্ছে 0.85 এ প্রাইম সি এ ইন্টু বি ইকুয়ালস টু হচ্ছে এস ইন্টু এফ ওয়াই। এভাবে লিখতে পারি, ঠিক আছে। তার মানে দুইটা ইকুয়েশন হলো, এটা একটা ইকুয়েশন, এটা একটা ইকুয়েশন। এখন আমরা এই জাস্ট এখানে কি, এখানে পার্থক্য এতটুকুই যে আমাদের ওপরের স্টিলে হচ্ছে আমরা ধরে নিচ্ছি যে আমাদের কম্প্রেশন আর টেনশন স্টিল ইল্ড করে নাই, আর নিচের ইকুয়েশন ধরে নিচ্ছি কি যে আমাদের এখানে দুইটাই ইল্ড করছে আর কি। এই হচ্ছে পার্থক্য। এই ইকুয়েশনটা থেকে কি লিখতে পারি, এটা থেকে 1 নম্বর ইকুয়েশন থেকে দেখেন, আমরা যদি হচ্ছে এই 0.85 এটাকে যদি আলাদা করি, 0.85 এ প্রাইম সি এ ইন্টু বি কোসটা আমরা লিখতে পারি কি এস এফ এস মাইনাস হচ্ছে এস প্রাইম এফ এস প্রাইম। তাহলে এখান থেকে আমরা শুধু এটা যদি বের করি তাহলে হচ্ছে এস এফ এস মাইনাস এস প্রাইম এফ এস প্রাইম ডিভাইডেড বাই কি 0.85 এ প্রাইম সি ইন্টু বি। তো এটা হচ্ছে কিন্তু আমাদের এ বের করার ইকুয়েশন। এটাকে কি বলা হয়, এটাকে কিন্তু বলা হয় যে ডেপথ অফ হুইটনি ব্লক, ঠিক আছে, হুইটনি ব্লক। এটা কিন্তু সিজি না, মানে নিউট্রালিসিসের ডিস্টেন্স না। তাহলে আমরা নিউট্রালিসিসের ডিস্টেন্স স্মল সি যদি বের করতে চাই, এটাকে কি করা হয়, এ ডিভাইডেড বাই বিটা ওয়ান, এটা দিয়ে বের করা হয়। এটা আমরা সিঙ্গেল রেইনফোর্সড বিম যখন পড়ে আসছি তখন এই জিনিসটা দেখে আসছে গত ক্লাসে। এখন আসা যাক, আমাদের হচ্ছে এই জিনিসটা লিখলাম, এটা কি প্রথম ইকুয়েশনের জন্য। দেখেন যখন হচ্ছে কি আমাদের স্টিল গুলো ইল্ড করেনি, এখন পরের ইকুয়েশন যেটা সেকেন্ডটা, যদি স্টিল ইল্ড করে তাহলে কি হবে, তাহলে জাস্ট এই এফ এস এবং এফ এস প্রাইমটা রিপ্লেস হবে কি দিয়ে, এফ ওয়াই দিয়ে। তো এফ ওয়াই দিয়ে যদি রিপ্লেস হয় তাহলে ইকুয়েশনটা কেমন দাঁড়ায়, দেখেন ওটা একটু লিখি। আমি একবারে লিখে দিই, আপনারা এটা খাতায় লিখে করতে পারেন। এটা হচ্ছে যে এস মাইনাস হচ্ছে এস প্রাইম, যেটাই এফ ওয়াই আমি কমন নিতে পারি, ডিভাইডেড বাই 0.85 এ প্রাইম সি ইন্টু বি। এই হচ্ছে আমাদের যখন স্ট্রিক ইল্ড করবে তখন হচ্ছে এই ইকুয়েশন। এটা গেল হচ্ছে আমাদের কি এ বের করা, হ্যাঁ, ডেপথ অফ হুইটনি ব্লক যেটা। এখন আসা যাক, তো আমরা তো স্ট্রেস ডায়াগ্রামটা দেখলাম, ঠিক আছে। তো আমরা একটু আগে বলছি যে আমাদের এখানে যে টোটাল লোডটা, হ্যাঁ, আমি আবার যদি স্ট্রেস ডায়াগ্রামটা একটু আঁকি, আমি শুধু স্ট্রেস ডায়াগ্রামটাই আঁকি, তাহলে স্ট্রেস ডায়াগ্রামটা ছিল এরকম। হ্যাঁ, এটা যদি আমার নিউট্রালিসিস হয়, ঠিক আছে, আর এটা হচ্ছে আমাদের যদি টেনশন হয়। দেখেন স্ট্রেস ডায়াগ্রামে একটা পার্ট কি, একটা পার্ট হচ্ছে আমার এই যে টি প্রাইম, তাই না, আর আরেকটা পার্ট হচ্ছে আমার কি, আরেকটা পার্ট হচ্ছে আমার এই যে কম্প্রেশন যেটা। তো এটা হচ্ছে টি, তো এই টিটা হচ্ছে পুরো দুইটাকে ব্যালেন্স করতেছে, টি প্রাইম কেও করতেছে আর সি কেও করতেছে। এখন আমি এটাকে যদি একটু ভেঙে লিখি, ভেঙে লিখলে ব্যাপারটা কেমন দাঁড়ায় দেখেন, তাহলে এটা ইকুইভ্যালেন্ট টু, ভেঙে লিখলে আমি প্রথম ডায়াগ্রামটা শুধু স্টিলটা দেখাবো, তাহলে এখানে শুধু স্টিল, মানে প্রথমে দেখাবো কম্প্রেশন স্টিল টি প্রাইম, নিচে দেখাবো হচ্ছে আমাদের ক্যাপিটাল টি, ঠিক আছে। এখন একটা এই ব্যাপার দেখেন, তাহলে এই টি প্রাইম, ধরেন ধরেন এখানে টি প্রাইমের ফর্মুলা কি, এস প্রাইম এফ ওয়াই, ঠিক আছে, অথবা এফ এস প্রাইমও ধরতে পারি। আচ্ছা এফ এস প্রাইমে ধরি, এফ এস প্রাইম ধরি, তাহলে ধরে নিচ্ছি যে এটার ভ্যালু 100, ঠিক আছে, এটার ভ্যালু 100। তাহলে এই টি প্রাইম ইকুয়ালস টু কত, 100। তো নিচে তাহলে কি আমরা কি বলছি যে এখানে টোটাল জিনিসটা ব্যালেন্স হইতে হবে, তাহলে এই 100 কে ব্যালেন্স করার জন্য নিচে কত দরকার হবে, নিচেও 100 দরকার হবে, নিচেও 100 দরকার হবে। তাহলে 100 মানে এখানে কত, এস প্রাইম এফ এস প্রাইম, তার মানে হচ্ছে এখানে এস প্রাইম এফ এস প্রাইম, অর্থাৎ এই টি প্রাইম অর্থাৎ হচ্ছে আমাদের দেখেন এস প্রাইম
এফএস প্রাইম কে ব্যালেন্স করতে নিচেও আমার ঠিক এই পরিমাণ ফোর্স দরকার, ঠিক আছে? তাহলে আমার এটা ব্যালেন্স হয়ে যাবে। এখন আসা যাক এটার টপ থেকে এটা ডিস্টেন্স কত, এটুকু কত? এটুকু হচ্ছে ডি প্রাইম, আমরা জানি, কারণ স্টিল বরাবর এখানে যদি বিম স্টিল থাকে, ঠিক আছে, এখান থেকে আমাদের ডি প্রাইম হয় ডিস্টেন্সটা। আর এই টপ থেকে এই যে টি পর্যন্ত যে ডিস্টেন্সটা, এটা কত? এটা কিন্তু ছিল স্মল ডি। তাহলে এই দুইটা ফোর্সের মধ্যবর্তী দূরত্ব কত? ডি মাইনাস ডি প্রাইম হবে। আচ্ছা, তো তাহলে আমি যদি এটা অন্য কালার দিয়ে দেখাই, তো এই দুটো ফোর্সের মধ্যবর্তী ডিস্টেন্স হবে ডি মাইনাস ডি প্রাইম। তো এটা হচ্ছে কি, এই ডি মাইনাস ডি প্রাইমটা আবার কি, দেখেন এই ফোর্সটা হচ্ছে আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ, আর টি ফোর্সটা হচ্ছে আমাদের, এটাও অ্যান্টি ক্লকওয়াইজ, মানে এই দুইটা মিলে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন দিচ্ছে। এখানে তারা একটা কাপল তৈরি করতেছে। আমরা আগে বলে আসছি যে কাপল থাকলে সেখানে একটা মোমেন্ট থাকবে। মোমেন্টটা বের করা হয় কি, যে কোনো একটা ফোর্স ইন্টু তাদের মধ্যবর্তী দূরত্ব। এবং শর্তটা কি হইতে হয়, ফোর্স দুটো ইকুয়াল হইতে হয়, তাই না? এই যে আমরা এরকম যে এইদিকে একটা বল আর একটা বল যদি এইদিকে কাজ করে, দুটোর মধ্যবর্তী দূরত্ব যদি ডি হয়, এটা বল যদি এফ হয়, এটাও এফ হবে, তাহলে আমাদের কাপলটা হয় কত? এফ ইন্টু ডি। তো এখানে ওই ব্যাপারটা খাটবে। তাহলে এখানে আমরা যদি শুধুমাত্র এই যে কম্প্রেশন স্টিল যেটা আছে, ওইটার কারণে যদি আমি, কম্প্রেশন স্টিল আবার বলতেছি, কম্প্রেশন স্টিল, ওইটার কারণে যদি মোমেন্ট চিন্তা করি, তাহলে এখানে এম ওয়ান যদি আমি বলি, তাহলে এটা হবে কত? টি প্রাইম ইন্টু ডি মাইনাস টি প্রাইম। তাহলে টি প্রাইম কত? টি প্রাইম হচ্ছে এস প্রাইম এফ এস প্রাইম ডি মাইনাস ডি প্রাইম। এটা হচ্ছে একটা মোমেন্ট। হ্যাঁ, ঠিক আছে, এখান থেকে পাইলাম। এখন একটু চিন্তা করেন, এখানে তো আমরা শুধু টি প্রাইম নিয়ে কাজ করলাম, কিন্তু এখানে তো আরো একটা ফোর্স আছে, সি। সেটা কোথায় যাবে? আচ্ছা, তার মানে এই পুরো ব্লকটা, পুরো স্ট্রেস ব্লকটাকে ডিফাইন করতে গেলে এখানে আরো একটা স্ট্রেস ব্লক আঁকাইতে হবে। এটা তো একটা আঁকলাম, তো এটা যদি আমরা আঁকি তাহলে এটার সাথে প্লাস করবো, জাস্ট প্লাস। এখানে নতুন ডায়াগ্রামে কি থাকবে? নতুন ডায়াগ্রাম শুধু কনক্রিট থাকবে, তাই না? কারণ কম্প্রেশন স্টিল তো অলরেডি আমরা নিয়ে ফেলছি, শুধু কনক্রিট থাকবে। কনক্রিট সি কোস্ট আমরা জানি 0.85 এ প্রাইম সি ইন্টু এ বি, ঠিক আছে। আর এখানে কি থাকে তাহলে, দেখেন একটু আগে আমি টি প্রাইম নিয়ে ফেলছি, তাহলে এখন কি থাকবে? টি থেকে টি প্রাইম বাদ দিলে যেটা থাকবে ওইটুকু, ঠিক আছে। টোটাল ফোর্সটা কি ছিল? টি, কারণ টি না, কারণ দেখেন একটু টি প্রাইম ইকুয়ালস টু কত, 100 না? তাহলে 100 এটা সমান, অর্থাৎ এখানে আমি টি প্রাইমে নিয়ে নিছি। তাহলে নিচে আগে কত ছিল? টি ছিল, নিচে ছিল টোটাল কত? টি। এই টিটাই হচ্ছে ভাগ হয়ে দুইটাকে ব্যালেন্স করতেছে। একটা টি প্রাইম কে ব্যালেন্স করতেছে একটা পার্ট, আর একটা সি কে ব্যালেন্স করতেছে, অর্থাৎ টি হচ্ছে দুইটার মধ্যে আছে, সি এর মধ্যে আছে, টি প্রাইম এর মধ্যে আছে। তাহলে টি প্রাইম হচ্ছে চলে গেল, এখন বাকি থাকে কি? টি প্রাইম যদি চলে যায় তাহলে টি মাইনাস টি প্রাইম করলে শুধু সি থাকে। তো এই জন্য হচ্ছে এই পার্টটা কি করবে? সি কে ব্যালেন্স করবে। এটাই হচ্ছে কথা। তো তাহলে এখন, এখানে দেখি তাহলে এইটা হচ্ছে পুরোটা কত? পুরোটা হচ্ছে এ। তাহলে এইটুকু কত হবে? টপ থেকে এইটুকু কত হবে? এটা হবে হচ্ছে কত? A/2। আর আবার এই টপ থেকে এই টেনশন পর্যন্ত ডিস্টেন্সটা, টেনশন স্টিল পর্যন্ত, এটা কত? স্মল ডি। সো তাহলে এইটুকু দূরত্ব কত? এইটুকু দূরত্ব কত? এইটুকু হচ্ছে ডি মাইনাস A/2। এটা হচ্ছে কি লিভার আর্ম, ঠিক আছে, বা মোমেন্ট আর্মও বলা যায়। তাহলে এখানে হচ্ছে আমরা যদি এখন ইয়ে বের করি, মোমেন্ট বের করি, তাহলে দেখুন প্রথমত এখানে আগে লিখি টি মাইনাস টি প্রাইম কে কি লেখা যায়? এটা লেখা যায় এস এফ এস মাইনাস হচ্ছে এস প্রাইম এফ এস প্রাইম। এফ এস কেন লিখতেছি? ধরে নিচ্ছি যে স্টিলটা ইল্ড করেনি আর কি, এটা ধরে নিচ্ছি। তাহলে এইটা, তাহলে এই ফোর্সটা হচ্ছে এখন মোমেন্ট দিবে। সো তাহলে M2 ইকুয়ালস টু কি হবে? এস এফ এস মাইনাস এস প্রাইম এফ এস প্রাইম ইন্টু হচ্ছে ডি মাইনাস A/2। তাহলে এটা হচ্ছে একটা মোমেন্ট। দেখেন একটু আগে একটা মোমেন্ট পাইছি, এবার আরেকটা মোমেন্ট পাই। তো এই দুইটা মিলে হচ্ছে আমাদের টোটাল মোমেন্ট দিবে। তাহলে এখন আমরা যদি টোটাল মোমেন্ট এখানে ক্যালকুলেট করি, এটা হচ্ছে আমাদের এই দুইটা মোমেন্ট, একটা এম ওয়ান আর একটা হচ্ছে M2। এখন তাহলে M1টা আমরা কি পাইছিলাম? M1টা পাইছিলাম হচ্ছে এস প্রাইম এফ এস প্রাইম ডি মাইনাস ডি প্রাইম, প্লাস হচ্ছে আমাদের M2টা কি পাচ্ছি? এস এফ এস মাইনাস হচ্ছে এস প্রাইম এফ এস প্রাইম ইন্টু হচ্ছে ডি মাইনাস A/2। সো এটা হচ্ছে আমাদের টোটাল মোমেন্ট। এখন এই মোমেন্টটাকে দেখেন আমরা এখানে ফ্যাক্টর দিয়ে কিন্তু গুণ দেইনি, দ্যাটস ওয়াই এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো নমিনাল মোমেন্ট। এটাকে আমরা বলবো নমিনাল মোমেন্ট। এখন এই মোমেন্টটাকে হচ্ছে আমি যদি কি করি, ফ্যাক্টর দিয়ে গুণ দিই, অর্থাৎ ফাই দিয়ে গুণ দিই, মোমেন্ট রিডাকশন ফ্যাক্টর যেটা, তাহলে হচ্ছে আমাদের যেটা পাবো সেটাকে আমরা বলবো আলটিমেট মোমেন্ট, এবং এই ভ্যালুটা কি হয়?
এভাবে আমরা এটাকে ডিফাইন করতে পারি। তো এটাকে আলটিমেট মোমেন্টও বলা হয়, অথবা অনেক সময় এটাকে ডিজাইন মোমেন্টও বলে। ঠিক আছে, অথবা আলটিমেট মোমেন্ট অথবা ডিজাইন মোমেন্টও বলে, বা ডিজাইন ফ্লেক্সুরাল ক্যাপাসিটিও বলে আর কি। আচ্ছা, তো এই হচ্ছে গেল আমাদের মোমেন্ট রিলেটেড এখানে যে ঘটনাগুলো। আপনারা যদি এটাতে কেউ কোনো কিছু বুঝতে সমস্যা হয়, কোশ্চেন করতে পারেন। আচ্ছা, তো তারপরের পার্টটাতে আমরা একটু আগাই। এখন আমরা তো একটু আগে ধরে নিছিলাম যে আমাদের স্টিলটা ইল্ড করে নাই, হ্যাঁ। তো তো এখন যদি স্টিলটা ইল্ড করে, হ্যাঁ। ও আচ্ছা, এখানে আরেকটা ইস্যু আছে, সেটা একটু বলে নিই। আমাদের এখানে তো আমরা শুধু স্ট্রেস ডায়াগ্রাম দেখলাম, আমরা যদি স্ট্রেন ডায়াগ্রাম দেখি, দেখেন তাহলে কেমন হবে। আমরা আগে বলছিলাম কি যে কনক্রিটের যে আলটিমেট যে স্ট্রেন যেটা বা ক্রাশিং স্ট্রেন যেটা, এটা কিন্তু ফিক্সড, অর্থাৎ এটা 0.003 তে থাকবে। আমরা বলছিলাম 0.003 থেকে 0.004 পর্যন্ত হতে পারে, বাট আমরা ধরে নিব তো থ্রি তে ফেল করতেছে, এই জন্য 0.003। আচ্ছা, তো এটা হচ্ছে এখানে ফিক্সড, যেহেতু এদিকে কম্প্রেশন, তো এটা এখানে ফিক্সড। তো এখন এখানে আমরা দেখে আসলাম যে এখানে একটা স্টিল আছে এই লেয়ারে, এবং এটাকে আমরা কি বলতেছি, কম্প্রেশন স্টিল। সো এইটাকে হচ্ছে আমরা এখানে নাম দিচ্ছি কি এপসাইলন এস প্রাইম ধরে নিচ্ছি। আর এখানে আমরা জানি যে এখানে একটা স্টিল আছে, এটাকে আমরা বলি টেনশন স্টিল, তাহলে এটাকে আমরা বলে নাম দিচ্ছি হচ্ছে এপসাইলন এস। আচ্ছা, এখন এইটুকু দূরত্ব কত? এইটুকু দূরত্ব আমরা জানি এটাকে সি বলে। ঠিক আছে, আর এখান থেকে এইটুকু দূরত্ব হচ্ছে কত? আহ, এখান থেকে সরি, এই যে ইয়ে পর্যন্ত, এই স্টিল পর্যন্ত, এই স্টিল পর্যন্ত এটুকু দূরত্বকে আমরা বলি এটাকে ডি মাইনাস সি বলি। ঠিক আছে, আবার এই যে এখান থেকে এইটুকু দূরত্ব কত, এটাকে আবার ডি প্রাইম বলি এখানে। ঠিক আছে, আচ্ছা, তো এইটুকু যদি ডি প্রাইম হয়, আবার এখান থেকে এইটুকু হচ্ছে সি মাইনাস ডি প্রাইম। তো এখানে আমরা অনেকগুলো ডিস্টেন্স পাচ্ছি। ঠিক আছে, আগের মতো আর কি, জিনিসটা আগের মতো আর নাই, এখানে অনেকগুলো ডিস্টেন্স। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের এখানে ফিগারটা। এবং তো এখন আমরা দেখি এখানে কি কি ঘটনা হয়। দেখেন, এপসাইলন এস প্রাইম, এপসাইলন এস প্রাইমটা আমাদের ডি প্রাইম নিচে আছে। আমি যদি এখন এখানে রিলেশন প্লট করতে চাই, প্রথমে আমরা আসি এপসাইলন এস এর সাথে এপসাইলন ইউ এর একটা রিলেশন প্লট করবো। কিভাবে করব? এটা আমরা আগেও করে এসেছিলাম, এটা খুবই সহজ ছিল। যে এপসাইলন এস ডিভাইডেড বাই আমাদের কি এইটুকু দূরত্ব ডি মাইনাস সি ইকুয়ালস টু হচ্ছে আমাদের এপসাইলন ইউ ডিভাইডেড বাই সি, অর্থাৎ সিমিলার ট্রায়াঙ্গেল অ্যাপ্লাই করতেছি। ঠিক আছে, এই বাহু, দেখেন প্রথমে নিলাম কি, যে এই বাহুটা, এই বাহু নিলাম, এরপর এই বাহু নিলাম, এখানেও কি নেবো, মানে সিমিলার ট্রায়াঙ্গেল যেহেতু এই বাহু নেবো আর এই লম্বটা নেবো, শেষ। এই যে এটা নিলাম, নিয়ে এখানে আমরা এপসাইলন এস ইকুয়ালস টু ডি মাইনাস সি ডিভাইডেড বাই সি ইন্টু এপসাইলন ইউ, এটা বের করবো। এবার আসা যাক আমরা এপসাইলন এস প্রাইম আর হচ্ছে এপসাইলন ইউ এর মধ্যে সম্পর্ক বের করবো। এটা কিভাবে করব? এটাও সহজ, দেখেন এখানে ট্রায়াঙ্গেল হয়েছে কোনটা, এই যে এটা একটা, এটা একটা ট্রায়াঙ্গেল, আর এই বড়টা একটা ট্রায়াঙ্গেল। ঠিক আছে, দুইটা কিন্তু সিমিলার ট্রায়াঙ্গেল। তো প্রথমে ছোট ট্রায়াঙ্গেল নিয়ে যদি কাজ করি, তাহলে এপসাইলন এস প্রাইম ডিভাইডেড বাই এই লম্বটা, এটা কত? এটুকু হচ্ছে এই যে দেখেন সি মাইনাস ডি প্রাইম, সি মাইনাস ডি প্রাইম। আর এই বড় ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে এই সিমিলার বাহুগুলো কি হবে, প্রথমে হবে এপসাইলন ইউ, নিচে হবে কি আমাদের এই লম্বটা কি হবে, এটা হচ্ছে সি। সো তাহলে এখান থেকে এপসাইলন এস প্রাইম ইকুয়ালস টু সি মাইনাস ডি প্রাইম ডিভাইডেড বাই সি ইন্টু এপসাইলন ইউ। তো এই হচ্ছে কিন্তু আমাদের এপসাইলন এস আমরা আগে বের করা শিখছি, এখন এপসাইলন এস প্রাইমটা বের করা শিখলাম, এটা কিভাবে বের করে। তো এটা তো আমরা আহ আচ্ছা, তো এবারে আমরা আরো কিছু বিষয় দেখবো। তো এপসাইলন এস প্রাইম যদি আমরা পাই, তাহলে আমরা কি কি পাবো, দেখেন এপসাইলন এস, আমরা একটু আগে তো ধরে নিচ্ছি যে আমাদের কম্প্রেশন স্টিলের যে যেটা আর কি স্ট্রেংথ, যেটা এফ এস যদি হয়, তাহলে এফ এস ইকুয়ালস টু হবে এপসাইলন এস ইনটু ই এস। তো তাহলে এখানে এপসাইলন এস এর যে ভ্যালুটা আছে, এটা যদি বসায় দিই, তাহলে হচ্ছে আমরা এফ এস টা পাবো। সিমিলারলি আমরা এফ এস প্রাইম যদি বের করি, এপসাইলন এস প্রাইম ইনটু ইএস, ইএস হচ্ছে স্টিলের মডুলাস অফ ইলাস্টিসিটি, তাহলে সি মাইনাস প্রাইম ডিভাইডেড বাই সি ইন্টু হচ্ছে এপসাইলন ইউ ইন্টু হচ্ছে ইএস। তো এখান থেকে আমরা এফ এস প্রাইমটাও বের করে ফেলতে পারবো। তো এই হচ্ছে আমাদের ইস্যু আর কি। এখন দেখেন, আমরা তো ধরে নিচ্ছি কি, যে আমরা ধরে নিচ্ছি যে স্টিলটা ইল্ড করেনি।
স্টিল যদি ইল্ড না করে তাহলে এপসাইলন এস প্রাইমটা কি হবে, এপসাইলন ওয়াই থেকে ছোট হবে। আবার এপসাইলন এস টাও কি হবে, এটাও কিন্তু এপসাইলন ওয়াই থেকে ছোট হবে। ঠিক আছে, বাট দুটো ইকুয়াল নাও হতে পারে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে যদি ছোট হয় তাহলে কি হবে দেখেন, তাহলে কিন্তু এই যে এফ এস প্রাইম যেটা আছে, ঠিক আছে, এটা অবশ্যই কি হবে, সিক্সটি সিক্সটি কেএসআই থেকে ছোট হবে। আবার এফ এস টাও কি হবে, এটাও সিক্সটি কেএসআই থেকে ছোট হবে। তো এটা কিন্তু মাথায় রাখতে হবে, যদি ইল্ড না করে, যদি স্টিল গুলো ইল্ড না করে তাহলে এগুলোর ভ্যালু, আমাদের যে এখানে যে স্ট্রেস যেগুলো আসবে এগুলোর ভ্যালু অবশ্যই কি হবে, সিক্সটি কেএসআই থেকে ছোট হবে। এখন আসা যাক, যদি ইল্ড করে, ঠিক আছে, আমরা ধরে নিচ্ছি যে আমাদের টেনশনটা ইল্ড করতেছে, আমরা ধরে নিচ্ছি যে টেনশনটা ইল্ড করতেছে। তো টেনশন যদি ইল্ড করে তাহলে কি হবে, আমরা জানি যে এফ এস টা কি হবে, এফ ওয়াই এর সমান হবে। সেক্ষেত্রে একটা শর্ত হচ্ছে আমাদের যে ম্যাক্সিমাম রেইনফোর্সমেন্ট রেশিও যেটা, ঠিক আছে, এইটা হবে। আচ্ছা, এখানে আরেকটা বিষয় একটু বলি, আমাদের যে দেখলাম যে এখানে দুই ধরনের রড থাকে তাই না, একটা হচ্ছে কম্প্রেশন ফেসে থাকে, আর একটা হচ্ছে টেনশন ফেসে থাকে। তো এই রডটাকে কি বলে, এটাকে বলা হচ্ছে এস প্রাইম, আর এই রডটাকে কি বলে, এটাকে বলে এস। তো এইটার জন্য একটা রেইনফোর্সমেন্ট রেশিও আছে কম্প্রেশনের জন্য, যেটাকে বলা হয় রো প্রাইম। রো প্রাইমের ফর্মুলা হচ্ছে এস প্রাইম ডিভাইডেড বাই বিডি। আর আমাদের এই রো অর্থাৎ আমাদের টেনশন যে রেইনফোর্সমেন্ট আছে এটার ফর্মুলা হচ্ছে এস বাই বিডি। দেখেন, দুইটাই কিন্তু হচ্ছে আমাদের বিডি, হ্যাঁ, কোনোটা কিন্তু ডি প্রাইম না, এটা কিন্তু মাথায় রাখবেন। জাস্ট ওপরে আমাদের রেইনফোর্সমেন্ট এরিয়াটা চেঞ্জ হয়, কিন্তু নিচের যে পার্টটা থাকে বিডি, এটা কিন্তু ফিক্সড, এটা কিন্তু ফিক্সড। ঠিক আছে, তো বিডিটা আসলে কেন থাকে, আমরা আগে বলছিলাম যে রেইনফোর্সমেন্ট রেশিওটা হচ্ছে কি, আমাদের পুরো কনক্রিট সেকশনের রেসপেক্টে কতটুকু হচ্ছে আমাদের স্টিল আছে সেটাকে বোঝায়। তো এই জন্য হচ্ছে আমাদের যখন কম্প্রেশন স্টিল রেশিও যেটা আছে এটা বের করতেছি, তখন পুরা কনক্রিটের রেসপেক্টে কতটুকু কম্প্রেশন স্টিল আছে সেটা বের করতেছি। আবার যখন টেনশন স্টিলের রেশিওটা বের করতেছি তখন পুরা কনক্রিটের রেসপেক্টে কতটুকু হচ্ছে আমার স্টিল আছে, টেনশন স্টিল, সেটা বের করতেছি। তো এটাই আর কি। আচ্ছা, এখন এখানে ওই যে একটু আগে দেখলাম কি, যে আমাদের দেখেন এই যে ওপরের যে পার্টটা থাকে, আমরা স্ট্রেচ ডায়াগ্রামটাতে আবার ব্যাক করি একটু। দেখেন ওপরে যে আমাদের এখানে কি বলছিলাম যে একটা টি প্রাইম থাকে আর একটা সি থাকে। তো টি প্রাইম কে ব্যালেন্স করার জন্য নিচেও কি থাকা দরকার, টি প্রাইম পরিমাণ ফোর্স থাকা দরকার। তো তাহলে এই টি এর মধ্যে কি কি আছে, একটা আছে সি আর একটা টি প্রাইম আছে। এই টি ফোর্সটা অর্থাৎ এই নিচের টেনশন স্টিলটা, এটা উপরে দুইটাকেই ব্যালেন্স করতেছে, অর্থাৎ টি প্রাইম কেও সে ব্যালেন্স করতেছে, সি কেও করতেছে। তো এই জন্য এই টি প্রাইম এর সমান পরিমাণ ফোর্স অর্থাৎ টি প্রাইম পরিমাণ ফোর্স প্রথমে ব্যালেন্স করে ফেললো। তারপরে বাকি যে পার্টটা থাকে, ঠিক আছে, অর্থাৎ টি থেকে টি প্রাইম বাদ দিয়ে যে পার্টটা থাকে সেটা হচ্ছে কি করে, টি থেকে টি প্রাইম বাদ দিয়ে যে পার্টটা থাকে সেটা হচ্ছে আমার এই সি কে ব্যালেন্স করে। তো টি থেকে টি পার্টটা বাদ দেওয়া মানে কি, এস এফ এস, এস এফ এস মাইনাস এফ এস প্রাইম এফ এস প্রাইম, এটা। অর্থাৎ আমি যদি এখানে এখন এস কে লিখি এভাবে, এস ইকুয়ালস হচ্ছে রো বিডি, ঠিক আছে। আবার যদি আমি এস প্রাইম যদি লিখি এভাবে, এটা হচ্ছে রো প্রাইম বিডি, এভাবে লিখি। তো ব্যাপারটা কি যে আমাদের রো আর রো প্রাইম এর মধ্যে ডিফারেন্সটা হচ্ছে, এবং এখানে আরেকটা জিনিস বলে নিই যে এফ এস প্রাইম ইকুয়ালস টু এফ এস, মানে ইকুয়ালস টু এফ ওয়াই যদি ধরে নিই, এটা ধরে নিচ্ছি আর কি সুবিধার জন্য। তাহলে জিনিসটা কিরকম দাঁড়ায়, আমি যদি একবারে এটাকে লিখি, একবারে লিখি, তাহলে এটা দাঁড়ায় এরকম যে বিডি এফ ওয়াই ইন্টু রো মাইনাস রো প্রাইম। এই যে রো মাইনাস রো প্রাইম পার্টটা আছে এটা কি করতেছে, এটা হচ্ছে আমাদের এই যে কম্প্রেশনটাকে ব্যালেন্স করতেছে, এই পরিমাণ স্টিল কম্প্রেশনকে ব্যালেন্স করতেছে। ঠিক আছে, এবং এটা কখন হচ্ছে, এই রো মাইনাস রো প্রাইমটা কখন হচ্ছে, যখন আমাদের নিচে ইল্ড করতেছে। তো এটা একটা শর্ত আর কি। তো এই এই শর্তটা এখানে কাজে লাগবে, যে যদি আমরা দেখি যে রো ম্যাক্স থেকে আমাদের রো মাইনাস রো প্রাইম এই জিনিসটা রো ম্যাক্স থেকে ছোট, সরি রো ম্যাক্স থেকে ছোট এবং রো মিনিমাম থেকে বড় হয়েছে, তাহলে আমরা বলতে পারবো কি, যে আমাদের যে টেনশন স্টিল আছে এটা ইল করতেছে। এই শর্ত যদি আমাদের স্যাটিসফাই করে তাহলে আমরা তখনই আমরা বলবো কি টেনশন স্টিল ইল করে। যদি এটা না হয় তাহলে টেনশন স্টিল ইল করবে না। এখন ব্যাপার হচ্ছে যে তাহলে এটা যদি না হয় টেনশন স্টিল করবে না, টেনশন স্টিল ইল্ড না করা মানে কি, টেনশন স্টিল ইল্ড না করা মানে আমরা ওই যে একটু আগে যে ইল করলে সুবিধা কি না করলে সুবিধা কি, এটা থিওরিটাতে একটু পরে আসি। তো প্রথমত আমরা ম্যাথমেটিক্যাল টার্মের ক্ষেত্রে একটু দেখি ইল করতে সুবিধা আর হচ্ছে ইল্ড না করতে সুবিধা কি। দেখেন, ইল্ড করলে সুবিধা হচ্ছে আমরা এখানে এস আর এই যে এফ এস ব্যবহার করছিলাম, এটা হচ্ছে আমরা এস এফ ওয়াইটা ব্যবহার করতে পারবো। এটা জাস্ট হচ্ছে খুবই সিম্পল একটা জিনিস বললাম আর কি। বাট এটা এটা আরো ব্রড এক্সপ্লানেশন আছে, এটা একটু পরে বলতেছি।
তো আর ইল্ড করলে সুবিধা হচ্ছে আমাদের যে স্ট্রেন যেটা থাকবে এপসাইলন এস, এটা কি হবে, এটা হচ্ছে আমাদের এপসাইলন ওয়াই অথবা তার থেকে বড় হতে পারে। হ্যাঁ, তো আমরা আবার জানি, গত ক্লাসে পড়ে এসেছি যে এপসাইলন এস আমাদের যত বড় হবে আমাদের জন্য তত ভালো। তত ভালো কেন? কারণ এপসাইলন এস মানে কি স্ট্রেন, স্ট্রেন মানে কি ইলংগেশন। ইলংগেশন যত বেশি হবে, অর্থাৎ যত বেশি লম্বা হবে, একটা রডকে টানলে যত বেশি লম্বা হবে, এটা তত বেশি ওয়ার্নিং শো করবে, ততক্ষণ বেশি সময় পর্যন্ত ওয়ার্নিং শো করবে। এবং যত বেশি ওয়ার্নিং শো করবে আমাদের এখানে যে বিপদ যেটা বা আমাদের ক্ষয়ক্ষতির পরিমাণ, এটা তত বেশি কম হবে, বা এটা রিডিউস করা পসিবল, বা এখান থেকে নিরাপদে বের হওয়া সম্ভব স্ট্রাকচার থেকে। মানে একটা বিল্ডিং যখন ফেল করবে, একটা ছাদ ফেল করার সময় যদি এটা হিউজ পরিমাণ ইলংগেশন দেয় বা হিউজ পরিমাণ ওয়ার্নিং দেয়, তাহলে ওই সময়ের মধ্যে আমরা মানে রুম থেকে বের হইতে পারবো, দৌড়ায় বের হইতে পারবো, আমাদের মূল্যবান জিনিসপত্র বের করতে পারবো। সো এটা আমাদের জন্য ভালো। তো এই জন্য হচ্ছে আমরা সবসময় চাইবো কি আমাদের টেনশন স্টিলটা যেন ইল্ড করে। কারণ টেনশন স্টিল ইল্ড করা মানে কি, যে আমাদের নিচে যে পরিমাণ রড আছে, মানে নিচে হচ্ছে আমাদের ব্যালেন্স, মানে ব্যালেন্স সিচুয়েশনে যে রডটা দরকার। হ্যাঁ, ব্যালেন্স সিচুয়েশন বলতে কি, ওইটাই হচ্ছে আমাদের ইল্ড পয়েন্ট। তাই না? আমরা গত ক্লাসে দেখে আসছিলাম ব্যালেন্স কন্ডিশন যেটা থাকে, আমরা দেখে আসছিলাম তিনটা কন্ডিশন থাকে, একটা হচ্ছে আন্ডার রেইনফোর্সড বিম, একটা ব্যালেন্স কন্ডিশন, আর একটা হচ্ছে ওভার রেইনফোর্সড বিম। তো আমাদের ব্যালেন্স কন্ডিশনে যদি থাকে, মিনিমাম ব্যালেন্স কন্ডিশনে যদি থাকে তাইলে ওকে আর কি। হ্যাঁ, অথবা হচ্ছে তার থেকে ওপরে থাকতে হবে। ওপরে বলতে আসলে এখানে কি বোঝাচ্ছি, মানে স্ট্রেনটা বেশি থাকতে হবে। স্ট্রেন মানে বেশি কখন হবে, যখন আমরা কম পরিমাণ রড ব্যবহার করবো তখন। ঠিক আছে? অর্থাৎ আমাদের যত কম রড ব্যবহার করবো তত আমাদের জন্য ভালো। তো আমরা এই জন্য সবসময় চাই কি আমাদের টেনশন স্টিলটা যেন অবশ্যই ইল্ড করে। এটা আমরা সিঙ্গেল রেইনফোর্সড বিমেও চাইছি, এখানেও আমরা চাইবো। তো এই জন্য আমরা এমন ভাবে ডিজাইন করবো যে যাতে আমাদের টেনশন স্টিলটা ইল্ড করেই। কম্প্রেশন স্টিল ইল্ড করতেছে না করতেছে এই ডাজেন্ট ম্যাটার। হ্যাঁ, ওটা করলেও সমস্যা নেই, না করলেও সমস্যা নেই, তবে করলে ভালো। হ্যাঁ, করলে ভালো, না করলেও সমস্যা নেই, বাট টেনশন স্টিল অবশ্যই ইল্ড করতেই হবে। এখন আসা যাক, তো স্টিল ইল্ড করার জন্য এটা একটা শর্ত আর কি। তো এটা দেখলাম। এরপরে আমরা হচ্ছে আরেকটা জিনিস এখন বলি। তো আমাদের ডাবলি রেইনফোর্সড বিম আর হচ্ছে সিঙ্গলি রেইনফোর্সড বিম আমরা বুঝবো কিভাবে? দেখেন, কোনো একটা বিমে ধরেন হচ্ছে এখানে আমাদের ওপরে যে রড আছে এটাকে আমরা বলতেছি যে হচ্ছে এস প্রাইম, আর নিচের রডকে বলতেছি হচ্ছে এস। তো এটার করসপন্ডিং যে রো প্রাইম যেটা হবে, এটা হচ্ছে এস প্রাইম ডিভাইডেড বাই বিডি। আর নিচে হচ্ছে আমাদের রো যেটা হবে, এটা হচ্ছে আমাদের এস ডিভাইডেড বাই বিডি। আচ্ছা, এখন এই যে এই রো এর যে ভ্যালুটা আছে, ঠিক আছে, মানে নিচে যে পরিমাণ রড আছে, এই রো এর ভ্যালুটা আমি প্রথমে কি করবো, রো বের করবো। রো বের করে আমি চেক করলাম কি এটা রো ম্যাক্স থেকে বড় হয়ে গেছে, তাহলে থিওরিটিক্যালি আমার এই বিমটা হবে ডাবল রিইনফোর্স বিম বা ডিআরবি বলে আর কি এটাকে। আর যদি এই রো এর ভ্যালুটা হচ্ছে রো ম্যাক্স থেকে ছোট আসে, তাহলে যে অ্যানালাইসিস করতে হবে সেটা হচ্ছে আমাদের সিঙ্গেল রিইনফোর্সড বিম বা এসআরবি। তো এটা একটা ক্রাইটেরিয়া, এটা নিলসনের বইতে এই ক্রাইটেরিয়াটা ব্যবহার করা আছে। এখন কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় ক্রাইটেরিয়া থেকে এটা থেকে কিছুটা ডেভিয়েশন হয়। সেক্ষেত্রে আমাদের একটা ইউনিভার্সাল ক্রাইটেরিয়া আছে, আমরা ম্যাথ করার সময় ওই জিনিসটা খেয়াল করবো। আমি ম্যাথ করার সময় জিনিসটা আবার মেনশন করব, তখন হচ্ছে এটা ভালোভাবে ওখানে বোঝাবো আর কি। ওটা কিভাবে হয়, ওইটা আসলে মোমেন্ট দিয়ে চেক করতে হয়। মানে আমাদের মোমেন্ট এবং এক্সটার্নাল মোমেন্ট এবং মোমেন্ট ক্যাপাসিটি, এই দুইটা দিয়ে চেক করতে হয় আর কি, যে বিমটা আমাদের আসলে ডাবল রিইনফোর্সড নাকি সিঙ্গেল রিইনফোর্সড হিসেবে কাজ করবে। তো সেটা আমরা একটু পরে এক্সাম্পল করবো, তখন দেখবো। এখন আসলে যে আমরা এখানে কিছু স্টেপ দেখি। তো তো আচ্ছা, স্টেপ দেখার আগে তারপর আরেকটা জিনিস একটু বলি। দেখেন এখানে আগে যেমন আমরা পড়ে এসেছি কি, আগে যেমন আমরা রো এর একটা ইকুয়েশন পড়ে এসেছিলাম না, 0.85 বিটা ওয়ান এফ সি প্রাইম ডিভাইডেড বাই এফ ওয়াই, ঠিক আছে, এপসিলন ইউ ডিভাইডেড বাই এপসিলন ইউ প্লাস হচ্ছে এপসিলন এস, এরকম একটা ইকুয়েশন ছিল। তো এখানেও আমরা একটা এরকম রো এর একটা ইকুয়েশন ব্যবহার করব। তো সেটাকে বলা হয়, এটার নাম হচ্ছে মিনিমাম রেইনফোর্সমেন্ট রেশিও। এখানে সিওয়াই টার একটা কারণ আছে। সিওয়াই কে, সি তে অর্থ হচ্ছে কম্প্রেশন, সি অর্থ কম্প্রেশন, ওয়াই অর্থ হচ্ছে ইল্ড। ঠিক আছে, সি অর্থ হচ্ছে কম্প্রেশন আর ওয়াই অর্থ হচ্ছে আমাদের ইল্ড। তো এটার মানেটা কি, এটা মানে হচ্ছে আমাদের এটা রো সিওয়াই বার ব্যবহার করা ইকুয়েশনটাকে, তাহলে 0.8 আমি একটু লিখি, বিটা ওয়ান এফ প্রাইম সি ডিভাইডেড বাই এফ ওয়াই ইন্টু হচ্ছে আমাদের ডি প্রাইম ডিভাইডেড বাই ডি
ইন্টু এপসাইলন ইউ ডিভাইডেড বাই এপসাইলন ইউ মাইনাস হচ্ছে এপসাইলন এস প্লাস হচ্ছে আমাদের রো প্রাইম। এই হচ্ছে ফর্মুলা। তাহলে এটা এটা আমরা কখন ব্যবহার করবো দেখেন, আমরা আগে গত ক্লাসে যখন এরকম একটা ইকুয়েশন দেখে আসছিলাম, ওখানে বলছিলাম যে এটা এই রোটার আমরা বের করে আমরা চেক করি যে এখান থেকে আমরা কি কি বের করতে পারি। আমরা ওই এপসাইলন এস এর ভ্যালু যখন 0.004 হবে, তখন আমরা এটাকে বলবো যে ম্যাক্সিমাম রেইনফোর্সমেন্ট রেশিও। আবার এই এপসাইলন এস এর ভ্যালু যদি 0.005 হয়, তাহলে ওটাকে আমরা বলবো কি প্র্যাকটিক্যাল ম্যাক্সিমাম রেইনফোর্সমেন্ট রেশিও। ঠিক আছে, আবার হচ্ছে আমরা এখান থেকে এপসাইলন এস এর ভ্যালু যদি কত হয়, 0.00207 অথবা 0.002 হয়, তাহলে আমরা ওইটাকে বলি রো বি বা ব্যালেন্স রেইনফোর্সমেন্ট রেশিও। তো এটা এখন এখানে হচ্ছে আমরা ডাব্লিউ রেইনফোর্স বিমের ক্ষেত্রে এই জায়গায় দেখেন সবই ঠিক আছে, শুধু এ প্রাইম সি এফ এর সাথে একটা নতুন টার্ম যুক্ত হবে, এটা হচ্ছে ডি প্রাইম বাই ডি। আর এখানে হচ্ছে এপসাইলন ইউ, নিচে হচ্ছে এপসাইলন ইউ প্লাস আগে এপসাইলন এস ছিল, এখানে মাইনাস হবে, আর প্লাস হচ্ছে আমাদের রো প্রাইম। এই হচ্ছে ইকুয়েশন। তো এই ইকুয়েশনটা কি কাজে লাগে এটা একটু বলি। তো এখানে এই এই পরিমাণ স্টিল দেখেন, এখান থেকে আসলে কি আসবে, এখান থেকে আসবে একটা রেইনফোর্সমেন্ট রেশিও আসবে, একটা রেশিও আসবে। এই রেশিওটা কি? এই রেশিওটা হচ্ছে এরকম যে ধরেন আমাদের ওপরে যে কম্প্রেশন স্টিল ইল্ড করবে কি করবে না, হ্যাঁ এটা হচ্ছে ইল্ড করবে ইয়েস অর নো, করবে কি করবে না, সেটা ডিপেন্ড করে নিচে আমার কি পরিমাণ স্টিল আছে সেটার উপর। তো এটা শর্তটা হচ্ছে যে নিচে যদি আমার এই মিনিমাম এই পরিমাণ রড থাকে, অর্থাৎ রো সিওয়াই পরিমাণ আমার রড মিনিমাম থাকে, তাহলে ওপরে অবশ্যই ইল্ড করবে। আর যদি মিনিমাম এই পরিমাণ রড না থাকে, তাহলে ওপরে ইল্ড করবে না। এটা হচ্ছে শর্ত, আর কিছু না। এই জন্য রো সিওয়াই বারটা ব্যবহার করা লাগে, মানে বের করা লাগে আর কি। সে তাহলে আমাদের এই রো প্রাইমের ভ্যালুটা কি হতে হবে, মানে নিচে মিনিমাম আমার এই পরিমাণ রড থাকতে হবে, মানে তাহলে নিচে আমার নর্মালি কত থাকে, নর্মালি কিন্তু রো থাকে। তার মানে এই রো এর ভ্যালুটা কত হইতে হবে, এই রো সিওয়াই প্রাইমের সমান অথবা তার থেকে বড় হইতে হবে। অর্থাৎ এটা রো সিওয়াই প্রাইমের সমান অথবা তার থেকে যদি বড় হয় এই রো এর ভ্যালুটা, তাহলেই কেবল ওপরের যে রড আছে সেটা ইল্ড করবে, আদারওয়াইজ করবে না। এখন আসা যাক, তাহলে এই ঘটনা যদি হয়, তো আমরা একটু আবার ওই স্ট্রেন ডায়াগ্রামটাতে চলে যাই। তো এটা ধরেন হচ্ছে আমাদের স্ট্রেন ডায়াগ্রাম। তো এটা হচ্ছে আমাদের এপসিলন এস প্রাইম, আর এইটুকু হচ্ছে আমাদের ডি প্রাইম, আর এইটা হচ্ছে আমাদের এপসিলন এস। ঠিক আছে, এটা। তো এখন দেখেন, তাহলে এখানে আমাদের বিষয়টা কি, বিষয়টা হচ্ছে যে আমাদের নিচে, তাহলে ওপরে যদি আমি কি করতে চাই, ওপরের কম্প্রেশন স্টিলকে যদি আমি ইল্ড করাইতে চাই, নিচে মিনিমাম আমার এই পরিমাণ রড দিতেই হবে। তাহলে মিনিমাম যদি এই পরিমাণ দেওয়া লাগে, অর্থাৎ এর থেকে বেশি দিলে ভালো। তাহলে আমাদের শর্তটা কি, যে আমরা রো রো সিওয়াই এর থেকে রড আমার বেশি দেওয়া ভালো, অর্থাৎ রো এর ভ্যালুটা আমি বাড়াবো, এটা আমাদের জন্য বেশি হওয়াটা ভালো। আবার এটা বেশি হলেও আমাদের জন্য কিন্তু সমস্যা, এটা বেশি হলে সমস্যা কি, তখন আমাদের রডের দাম বেড়ে যাবে, মানে সরি মানে রডের যেহেতু দাম বেশি, আমাদের প্রজেক্ট কস্ট বেড়ে যাবে। আবার আমাদের তখন ওভার রেইনফোর্স বিম হয়ে যাবে, সেটাও কিন্তু সমস্যা। ঠিক আছে, ওভার রেইনফোর্স বিম হয়ে যাবে। আমাদেরকে রাখতে হবে কি আন্ডার রেইনফোর্স বিমের মধ্যে, অর্থাৎ আমি এটা এমন ভাবে বাড়াবো যেন এটার সমান অথবা তার থেকে স্লাইটলি বেশি হয়, বাট আমাদের বিমটা যেন আন্ডার রেইনফোর্স থাকে। সেক্ষেত্রে কি করতে হবে, সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু ওই যে এপসাইলন এসটাও চেক দিতে হবে, যে এটার ভ্যালু আমাদের 0.0002007 থেকে বড় আছে কিনা। হ্যাঁ, এটা কিন্তু অবশ্যই বড় থাকতে হবে, কারণ আমরা বলছি কি যে নিচে এপসাইলন এস যেটা আছে এটা ইল্ড করতে হবে। আচ্ছা, তাহলে এখানে আমাদের ব্যাপারটা কি, এখানে আমাদের প্রথমত আসি, আমি যদি রো বাড়াই তাহলে ঘটনা কি হচ্ছে, রো যদি বাড়াই, এপসাইলন এস যদি বাড়াই, সরি মানে রো যদি বাড়াই, তাহলে আমার এপসাইলন এসটা কিন্তু কমে যাচ্ছে। ঠিক আছে, রো যদি বাড়াই এপসাইলন এস কিন্তু কমে যাচ্ছে, এপসাইলন এস যদি কমে আর রো যদি বাড়াই, রো বাড়াইলে আবার কি এস বাড়বে, মানে স্টিল বেশি দিতে হবে টেনশন স্টিল। এস যদি বাড়ে আবার টেনশন বাড়বে। ঠিক আছে, টেনশন বাড়বে। এখন এই ঘটনাগুলো যদি হয়, একটু চিন্তা করি এখানে,
আমাদের এই যে ইয়ে যেটা আছে এর ভ্যালুটা যেটা আছে, মনে করেন যে টি যদি বাড়ে, সে আমি যদি বলি যে টি বাড়ছে, এখানে আমার এই টি এর ভ্যালুটা বাড়ছে, তো টি কে ব্যালেন্স করে কারা? টি কে কিন্তু ব্যালেন্স করে এখানে হচ্ছে আমাদের টি প্রাইম আর একটা হচ্ছে সি। সি এখন টি প্রাইম ধরে নিচ্ছি যে টি প্রাইমটা ফিক্সড, অর্থাৎ টি প্রাইমের ভ্যালু কত, এস প্রাইম এফ এস প্রাইম, বাট সি এর ভ্যালুটা ডিপেন্ড করে কিসের উপর? এটা ডিপেন্ড করে 0.85 এফ সি প্রাইম এ ইন্টু বি, অর্থাৎ এ এর উপর ডিপেন্ড করে। এ মানে কি? ডেপথ অফ হুইটনি ব্লক। অর্থাৎ এই ডেপথ অফ হুইটনি ব্লকের উপর যেহেতু সি ডিপেন্ড করতেছে, যেহেতু আমার টি বাড়তেছে, কাজে এই টিটাকে ব্যালেন্স করার জন্য আমাদের কি এই ভ্যালুগুলো বাড়তে হবে। অর্থাৎ আমি টি প্রাইম যদি কনস্ট্যান্ট ধরি তাহলে সি বাড়তে হবে। সি যদি বাড়তে হয় আমার কি বাড়তে হবে? আমাদের বিমের এখানে সেকশন যদি ফিক্সড থাকে, অর্থাৎ সেকশন ফিক্স মানে কি বি আর ডি যদি ফিক্সড থাকে, তাহলে আমাকে এ বাড়তে হবে। এ বেশি হইলেই আমার কি হবে? সি বেশি হবে। সেই জন্য আমার যদি টি বাড়ে, তাহলে টি বাড়লে এটাকে ব্যালেন্স করার জন্য আমার আলটিমেটলি কি বাড়তে হচ্ছে? সি, এ বাড়তে হচ্ছে। এ যদি বাড়ে আবার সমস্যা কি? এ বাড়লে হচ্ছে আমার কিন্তু সি বেড়ে যাবে, কারণ সি কোস টু কি এ বাই বিটা ওয়ান, অর্থাৎ সি বেড়ে যাবে। সি যদি বাড়ে তাহলে কি হবে? সি হচ্ছে ডেপথ অফ নিউট্রাল এক্সিস। ঠিক আছে, অর্থাৎ আমাদের দেখেন এই যে আমরা এখানে যে স্ট্রেস ডায়াগ্রাম আঁকছি, যে এইটা হচ্ছে আমার ডেপথ অফ নিউট্রাল এক্সিস সি। তো এটা যদি বাড়ে, এটা বাড়লে আবার কি সমস্যা? দেখেন এটা যত বাড়বে তত সমস্যা। মনে করেন এটা এই লেভেলে আছে, হ্যাঁ এই লেভেলে আছে, এখন এটা নিচে চলে আসলো, এটা অনেক বেড়ে গেল, তাহলে সমস্যাটা দেখেন। এবার মনে করেন সি বেড়ে গেছে, সি এখানে আসছে, তাহলে এটা হচ্ছে আমাদের কি এপসাইলন এস প্রাইম। তাহলে এপসাইলন এস প্রাইম ঠিক আছে, এটা বেড়ে যাচ্ছে, এটা ভালো। এটা বেড়ে যাওয়া মানে ভালো। এটা কমলেও কিন্তু ভালো, মানে বেড়ে গেলেও ভালো, কমলেও ভালো। এটা কিন্তু এটার উপর কিন্তু আসলে ডিপেন্ড করে না, মানে আমাদের বিমটা ইকোনমিক হবে কি হবে না এটার উপর কিন্তু মেইনলি ডিপেন্ড করে না। তো এই জন্য হচ্ছে আমাদের এই জিনিসটা বাড়লেও ভালো, কমলেও ভালো, এটা সমস্যা নেই। কিন্তু এখানে যে সমস্যাটা হচ্ছে দেখেন, এই জিনিসটা কিন্তু কমে যাচ্ছে। হ্যাঁ, এটা আগে আগে যা বড় ছিল, এখন কিন্তু এই ভ্যালুটা কমে যাবে। এটা কমে যাওয়া মানে কি? এটা কখন কমে বলেন? এটা কখন কমে? যখন হচ্ছে আমাদের অ্যাপসিলন এসটা কখন কমে? যখন আমাদের রড বেশি হয়ে যায়। রড যখন বেশি হওয়া মানে কি? এটা আমাদের যদি এতটাই বেশি হয়ে যায়, আমাদের ওভার এনফোর্সড হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের জন্য সমস্যা, তাহলে কিন্তু সাডেন ফেলিয়ার হবে, এবং সেক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হবে। তো এই জন্য এটা আমাদের জন্য কিন্তু একটা প্রবলেম। তো এই ব্যাপারগুলোই হচ্ছে আমাদের অ্যানালাইসিস করা, যে আমাদের তাহলে কখন কি হচ্ছে, কখন সি বাড়তেছে বা কমতেছে, তাহলে আমাদেরকে কি করতে হবে? আমি আগেই বলছি, তাহলে আমাদের এই ক্ষেত্রে উত্তরণের উপায়টা কি? উত্তরণের উপায় হচ্ছে আমাদেরকে প্রথমে ধরে নিতে হবে যে আমরা আগে এইটাকে ইল্ড করাবো, তারপর বাকি সবকিছু, তারপর ওপরে কম্প্রেশন ইল্ড করতেছে নাকি করতেছে না ওইটা ম্যাটার করে না, বাট নিচে আমাদের এই স্টিলটাকে ইল্ড করাতেই হবে। সো আমরা ধরে নেবো এই জন্য এপসাইলন এসটা, এটা হচ্ছে আমাদের এপসাইলন ওয়াই থেকে বড় অথবা তার সমান হবে। তারপর বাকিটা ইল্ড পরে কি করে না, এটা পরের ব্যাপার। তো এই হচ্ছে আমাদের এখানে কিছু ইস্যু। আর এখানে আরেকটা বিষয় একটু বলে নিই, সেটা হচ্ছে যে আমরা তো দেখে এসেছি যে আমাদের যদি কম্প্রেশন স্টিল ইল্ড করে, মানে সরি টেনশন স্টিল ইল্ড করে, তখন আমরা চেক করবো এটা, যে আমাদের রোম্যাক্স থেকে এটা ছোট হবে এবং রো মিনিমাম থেকে বড় হবে। এখন কথা হচ্ছে যে যদি যদি কোনো কারণে এটা ইল্ড না করে তাহলে কি হবে? তাহলে চেক দেবো এটা, এটাও একটু লিখে রাখেন। এটা হচ্ছে যে রো মাইনাস রো প্রাইম ইন্টু, এটা হচ্ছে আমাদের ওপরে এফ এস প্রাইম ডিভাইডেড বাই এফ ওয়াই, এটা চেক দেবো। তো অর্থাৎ আমাদের এফ এস প্রাইম এবং এফ ওয়াই এর যে রেশিওটা, মানে পার্সেন্টেজ অনুযায়ী আমাদের রো প্রাইমটা কি পরিমাণ চেঞ্জ হচ্ছে, সেটা আমরা এখানে চেক দিব আর কি, এটা। তো আমরা যদি এখানে আর হচ্ছে থিওরি আর কিছু বলার মতো নাই। তো এগুলোতে যদি কারো কোনো কোশ্চেন না থাকে, আমরা একটা ম্যাথে চলে যাই। ম্যাথ করলে আমাদের জন্য জিনিসগুলো ক্লিয়ার হবে। তো প্রথমত আসলে যে আমরা নিউটনের বই থেকে একটা ম্যাথ দেখবো। আচ্ছা দেখেন এই ম্যাথটাতে কি বলছে, এটাতে বলছে যে একটা রেক্টেঙ্গুলার বিম আছে। এখানে হচ্ছে আমাদের শর্ট ইন দা ফিগার আছে, একটা ফিগার নিচে আছে, যেখানে হচ্ছে উইথ বলা আছে কত 12 ইঞ্চি, ইফেক্টিভ ডেপথ অফ দ্য সেন্ট্রয়েড অফ দ্য টেনশন রেইনফোর্সমেন্ট বলা আছে 24 ইঞ্চি। টেনশন রেইনফোর্সমেন্ট কনসিস্ট অফ হচ্ছে 6টা 10 নম্বর বার।
ইন টু রোস। আমাদের কম্প্রেশন রেইনফোর্সমেন্ট বলা আছে হচ্ছে আমাদের 2টা 8 নম্বর বার, যেটা হচ্ছে প্লেসড কত 2.5 ইঞ্চ ফ্রম দ্য কম্প্রেশন ফেস অফ দ্য বিম। ইফ এফ ওয়াই হচ্ছে 60 কেএসআই, এফ প্রাইম হচ্ছে 5 কেএসআই, হোয়াটস দ্য ডিজাইন মোমেন্ট ক্যাপাসিটি অফ দ্য বিম। ডিজাইন মোমেন্ট ক্যাপাসিটি বলতে কোনটাকে বোঝায়? এম ইউ কে বোঝায়। অর্থাৎ এম এন বের করে ওটাকে ফাই দিয়ে গুণ দিয়ে যেটা পাওয়া যায় সেটা। তো এটা হচ্ছে আমাদের নিলসনের বইতে এই প্রবলেমটা আছে, তো আমরা একটু ম্যাথটা করার ট্রাই করি। প্রথমত দেখি যে আমাদের এখানে বলা আছে যে হচ্ছে বিমটা হচ্ছে এরকম, এটা উপরে 2টা রেইনফোর্সমেন্ট আছে, নিচে হচ্ছে আমাদের কয়টা আছে? নিচে 6টা আছে। নিচে 6টা বলতে এখানে হচ্ছে 3টা, 2 লেয়ারে আছে, ওরা বলছে 2 লেয়ার আছে, এখানে 3টা। তাহলে এখানে হচ্ছে আমাদের ডি, এটাকে বলে ডি প্রাইম, এইটাকে আমাদের বলে, এটা হচ্ছে মাঝখানে, অর্থাৎ এই যে এই পর্যন্ত ডিস্টেন্স, এটাকে আমরা বলি ডি। আমরা আগে বলছিলাম বিম ডিজাইনের প্রথম ক্লাসে বলে আসছিলাম যে এখানে ডি এ ডি প্রাইম এগুলো কিভাবে বের করে। তো যখন ডাবল লেয়ার থাকবে তখন হচ্ছে কত 4 ইঞ্চি বিয়োগ করতে হয়, ঠিক আছে, মানে টোটাল ডেপথ থেকে 4 ইঞ্চি বিয়োগ করতে হয়, বাট এখানে আমাদের এটা দেয়াই আছে, এই জন্য বিয়োগ করার কিছু নাই। তো নিউসনের বইতে 4 ইঞ্চি করে ধরে করা আছে, নাদিমের বইতে করা আছে হচ্ছে 3.5 ইঞ্চি করে। তো তো যাই হোক, এটা হচ্ছে আমাদের তাহলে এখানে যে স্টিল আছে এটা কত? 2টা হচ্ছে আমাদের 8 নম্বর রেইনফোর্সমেন্ট, এখানে 6টা হচ্ছে আমাদের 10 নম্বর রেইনফোর্সমেন্ট। এরপরে আমাদের বলা আছে যে এখানে যে এফ ওয়াই যেটা আছে, এফ ওয়াই এটা হচ্ছে আমাদের 60 কেএসআই। তারপর হচ্ছে আমাদের এফ প্রাইম সি এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে 5 কেএসআই। এরপর হচ্ছে আমাদের আচ্ছা, ডি প্রাইম কত আছে? ডি প্রাইম আছে হচ্ছে আমাদের 2.5 ইঞ্চ। ডি এর ভ্যালু আছে হচ্ছে আমাদের 24 ইঞ্চ। আর কি আছে? আর কিছু দেয়া নেই। বের করতে বলছে কি আলটিমেট মোমেন্ট ক্যাপাসিটি কত, এম ইউ ইকুয়ালস টু হট। তো দেখেন প্রথমত যে ইনফরমেশন গুলো দেয়া আছে আমরা একটু এগুলোকে কাজে লাগাই। এস ইকুয়ালস টু কত হবে? এস বলতে আমাদের টেনশন রেইনফোর্সমেন্ট কয়টা আছে? 6টা 10 নম্বর বার, অর্থাৎ 6 × 1.27। এটা গুণ করলে কত আসে? এটা গুণ করলে আসে হচ্ছে 7.62 ইঞ্চ স্কোয়ার। এরপরে আমাদের কত আছে? এস প্রাইম 2টা 8 নম্বর বার, 2 × 0.79। তো এটা গুণ করলে কত আসে? 1.58 ইঞ্চ স্কোয়ার। এটা হচ্ছে গেল আমাদের রেইনফোর্সমেন্ট এরিয়া। এখন আমরা যদি রেশিও বের করি তাহলে প্রথমে হচ্ছে রো যদি বের করি তাহলে এস প্রথম এরিয়া ডিভাইডেড বাই বি ইন্টু ডি। সো এটা হচ্ছে 7.62। আচ্ছা, বি এর ভ্যালু কত? বি এর ভ্যালু বলে দিছে হচ্ছে ওরা 12 ইঞ্চি। তো এটা হচ্ছে আমাদের 12 ইন্টু হচ্ছে ডি এর ভ্যালু হচ্ছে 24। তো এখান থেকে আমি যদি বের করি 0.0265, এটা হচ্ছে একটা। এরপর রো প্রাইম যদি বের করি, এটা হচ্ছে আমাদের এস প্রাইম ডিভাইডেড বাই বি ইন্টু ডি, অর্থাৎ 1.58 ডিভাইডেড বাই 12 × 24। তাহলে এটা করলে আসে হচ্ছে আমাদের 0.00549। এটা হচ্ছে আমাদের আহ তাহলে প্রথমটা হচ্ছে আমাদের টেনশন স্টিল রেইনফোর্সমেন্ট রেশিও, আর আমাদের রো প্রাইমটা হচ্ছে কম্প্রেশন স্টিল যেটা আছে ওটা রেইনফোর্সমেন্ট রেশিও। এখন আসা যাক আমরা এখন কি চেক দেব। আচ্ছা, আমরা এখন চেক দেব যে আমাদের আহ এই যে আমাদের যে কম্প্রেশন স্টিল আছে এটা ইল্ড করে কি করে না, কিংবা টেনশন যে স্টিল আছে এটা ইল্ড করে কি করে না, এই জিনিসগুলো একটু চেক দেব। এটা চেক দেওয়ার জন্য আমাকে কি কি বের করতে হবে? আমাকে বের করতে হবে প্রথমত রো সি ওয়াই, অর্থাৎ কম্প্রেশন স্টিল ইল্ড করে কি করে না এটা চেক করব। এটা চেক করার জন্য কি করতে হয়? আমরা রো সি বের করতে হয়, রো সি ওয়াইটা বের করে দেখতে হয় আমাদের কার সাথে তুলনা করব। আমরা আগে বলছিলাম যে কম্প্রেশন স্টিল ইল্ড করবে কি করবে না এটা ডিপেন্ড করে নিচে কি পরিমাণ স্টিল আছে এটার উপর। অর্থাৎ নিচে যদি আমার এই রো সি ওয়াই থেকে বেশি রড থাকে তাহলে কি হবে? কম্প্রেশন স্টিলটা ইল্ড করবে। অর্থাৎ
আমাদের নিচের যে রোটা আছে এটা যদি হচ্ছে কি হয়, রো সি ওয়াই থেকে বড় হয়, তাহলে ইল করবে, তাহলে কম্প্রেশন স্টিলটা ইল করবে। এই জন্য এটা বের করি 0.85 বিটা ওয়ান এফ প্রাইম সি ডিভাইডেড বাই এফ ওয়াই, এখানে ডি প্রাইম ডিভাইডেড বাই টি, উপর হচ্ছে এপসিলন ইউ ডিভাইডেড বাই এপসিলন ইউ মাইনাস এপসিলন ওয়াই প্লাস হচ্ছে রো প্রাইম। তো এটা হচ্ছে 0.85 বিটা ওয়ান কত, দেখেন এখানে এফ প্রাইম সি এর ভ্যালু কত, 5 কেএসআই। আমরা জানি যে 4 কেএসআই এর জন্য হচ্ছে এটা কত, 4 কেএসআই এর জন্য হচ্ছে 0.85, আর যত 1 কেএসআই করে বাড়লে এটা 0.05 করে কমে, অর্থাৎ এখানে বিটা ওয়ান এর ভ্যালু হবে 0.80। সো এটা 0.80 ইন্টু এফ প্রাইম সি কত 5, নিচে 60, তারপর হচ্ছে এটা ডি প্রাইম 2.5, ডি এর ভ্যালু হচ্ছে 24, এপসিলন ইউ হচ্ছে 0.003, 003 মাইনাস 0.00207 প্লাস হচ্ছে রো প্রাইম কত রো প্রাইমের ভ্যালু কত পাইছি 0.00, এটা হচ্ছে 549, এটা পাইছি। এখন আমি যদি এখান থেকে রো সি ওয়াইটা বের করি, এটার ভ্যালু আসে 0.0245। আচ্ছা, শর্ত কি বলছিলাম, শর্ত বলছিলাম হচ্ছে রোটা রো সি ওয়াই প্রাইম থেকে বড় হইতে হবে, তাহলে কম্প্রেশন স্টিলটা ইল্ড করবে। এখন রো এর ভ্যালু কত আসছে দেখেন, রো এর ভ্যালু আসছে এই যে 0.0265, এটা কি 265, এটা কিন্তু 245 থেকে বড়, তার মানে এটা হচ্ছে আমাদের কি রোটা এখানে বড়। সো সো কম্প্রেশন স্টিল কি করবে, কম্প্রেশন স্টিল ইল্ড করবে, কম্প্রেশন স্টিল ইল্ড করবে। তাহলে এটা আমরা একটা জিনিস, একটা আমরা ক্রাইটেরিয়া পেয়ে গেলাম। তো আচ্ছা, তো আরেকটা জিনিস বের করতে হবে কি টেনশন স্টিল ইল করবে কি করবে না সেটা। এটার জন্য কি করতে হবে, এটার জন্য কিন্তু আমাদের ওই যে রো ম্যাক্সিমাম আর হচ্ছে রো মিনিমাম বের করতে হয়। রো ম্যাক্স কিভাবে বের করে, আমরা বলে এসেছিলাম যে রো ম্যাক্স হচ্ছে দুই ধরনের হয়, একটা হচ্ছে অ্যাকচুয়ালি ম্যাক্স, যেটা যেটা হচ্ছে আমাদের 0.004 স্ট্রেইনের করসপন্ডিং যে ম্যাক্স রেইনফোর্সমেন্ট রেশিও সেটা, আর একটা হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল ম্যাক্সিমাম রেইনফোর্সমেন্ট রেশিও যেটা হচ্ছে 0.005। তো রোম্যাক্স এখানে আমরা 0.004 ধরে করবো, তাহলে এটা আমরা করবো কিভাবে 0.85 ইন্টু হচ্ছে বিটা ওয়ান এফ প্রাইম সি ডিভাইডেড বাই এফ ওয়াই এপসিলন ইউ ডিভাইডেড বাই এপসিলন ইউ প্লাস হচ্ছে এপসিলন ওয়াই। ঠিক আছে, এপসিলন ওয়াই বলতে এপসিলন এস আর কি। তাহলে এটা আমরা যদি বের করি রো ম্যাক্স ভ্যালু গুলো বসাই 0.85, বিটা ওয়ান এর ভ্যালু হচ্ছে 0.80, এফ প্রাইম সি হচ্ছে 5, এফ ওয়াই হচ্ছে 60 ইন্টু এপসিলন ওয়াই এর ভ্যালু 0.003, এখানে 0.003 প্লাস হচ্ছে এই ভ্যালুটা 0.004। সো ম্যাক্সিমামটা কত আসে এখানে, 0.0243। এরপর আমরা যদি রো মিনিমাম দেখি, তাহলে এটা কিভাবে বের করে, আমরা বলছিলাম 3 √f'(c) ডিভাইডেড বাই হচ্ছে এফ ওয়াই ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু কত হবে 200 ডিভাইডেড বাই এফ ওয়াই, অর্থাৎ এই দুটার মধ্যে যে ভ্যালুটা বড় হবে আমরা ওটা নিব আর কি। তাহলে এবং আমরা বলছিলাম রুটের মধ্যে যদি প্রাইম সি থাকে এটা কিছু নিতে হয় পিএসআই তে নিতে হয়, তাহলে 5000 নিব, নিচেরটা নিব কত 60,000 গ্রেটার দ্যান ইকুয়াল টু কত 200 ডিভাইডেড বাই এফ ওয়াই এর ভ্যালু কত 60,000। এটা করলে এখান থেকে প্রথমটা আসে কত 0.0354, পরেরটা আসে 0.00, সরি 0.00, এটা হচ্ছে 0.00 আর কি 33। সো তাহলে বড় হচ্ছে এটা, এটা নেব 0.00354। এটা হচ্ছে মিনিমাম রেইনফোর্সমেন্ট রেশিও, অপর এটা 0.024, এটা হচ্ছে ম্যাক্সিমাম রেইনফোর্সমেন্ট রেশিও। এখন আমরা আসি রো মাইনাস রো প্রাইমটা একটু চেক করে দেখি। তাহলে রো এর ভ্যালু হচ্ছে 0.0265 মাইনাস রো প্রাইমটা ছিল হচ্ছে কত 0.00549, তাহলে বিয়োগ করলে কত হয় এটা, এই দুটো যদি মাইনাস করে 0.021 হয়। এখন এই ভ্যালুটা দেখেন, এই ভ্যালুটা কি 0.021, এটা কিন্তু এই যে মিনিমাম থেকে বড়, আর হচ্ছে ম্যাক্সিমাম কত 0.0243, এটা থেকে ছোট। ঠিক আছে, তার মানে এটা কিন্তু, সো এই জিনিসটা হচ্ছে আমাদের রো ম্যাক্স থেকে
কি এটা, রো ম্যাক্স থেকে ছোট আর রো মিনিমাম থেকে এই জিনিসটা বড়। তার মানে আমাদের নিচে যে টেনশন স্টিল আছে এটাও ইল্ড করতেছে। So আমরা এখানেও কমেন্ট করে দেবো কি যে আমাদের টেনশন স্টিল যেটা আছে, টেনশন স্টিল যেটা, এটাও কিন্তু কি করে, ইল্ড করে। সো আমাদের দুইটা স্টিল ইল্ড করতেছে। এখন সমস্যা নেই, এখন আমরা নেক্সট ক্যালকুলেশনে যাব। তো প্রথমত আসা যাক, আমরা এখন মোমেন্ট ক্যাপাসিটিটা বের করে আসি। প্রথমে আসেন যে নমিনাল মোমেন্ট ক্যাপাসিটি Mn1 টা বের করি। তাহলে আমরা যেহেতু স্টিল ইল্ড করতেছে, প্রথমে আমরা কি করব, আমাদের এই যে কম্প্রেশন স্টিল যেটা আছে এটা দিয়ে যে মোমেন্ট ক্যাপাসিটি এটা বের করবো। তাহলে এস প্রাইম এফ ওয়াই, নিচে হচ্ছে আমাদের এস প্রাইম এফ ওয়াই, আর এখানে লিভার আর্মটা কত, লিভার আর্ম হচ্ছে আমাদের ডি মাইনাস ডি প্রাইম। সো তাহলে হচ্ছে প্রথমটা হচ্ছে এস প্রাইম এফ ওয়াই ইন্টু ডি মাইনাস ডি প্রাইম। সো এখান থেকে একটা ভ্যালু আসবে, এস প্রাইম কত 1.58, এফ ওয়াই হচ্ছে 60, ডি এর ভ্যালু হচ্ছে 24, ডি প্রাইম হচ্ছে 2.5। এখান থেকে ক্যালকুলেশন করলে একটা ভ্যালু আসে, এটা কত, এটা হচ্ছে আমাদের 2048.2, এটা হচ্ছে কিপ ইঞ্চ। তাহলে এটা গেল হচ্ছে একটা মোমেন্ট বের হলো। এরপর নমিনাল মোমেন্ট টু যেটা, এটা কি, এটা হচ্ছে এখন কম্প্রেশন কে ব্যালেন্স করবে, সি কে ব্যালেন্স করবে। সি কে ব্যালেন্স করতে আমাদের কত, টি মাইনাস টি প্রাইমটা লাগে। তাহলে টি মাইনাস টি প্রাইম বলতে কত, এস মাইনাস হচ্ছে এস প্রাইম ইন্টু এফ ওয়াই যেটা। তাহলে আমরা Mn2 যেটা আছে, তো এস মাইনাস এস প্রাইম ইন্টু এফ ওয়াই ইন্টু হচ্ছে ডি মাইনাস কত, এখন এইটুকু দূরত্ব কিন্তু হচ্ছে আবার কত, a/2। সো পুরোটা এই দুটার মধ্যে ডিস্টেন্স কত হবে, d-a/2, d-a/2। সো এই ক্ষেত্রে আমাদের এস এর ভ্যালু কত, 7 পয়েন্ট, এখানে কত 62 আছে, এটা হচ্ছে 1.58 ইন্টু এফ এর ভ্যালু হচ্ছে 60, ডি এর ভ্যালু হচ্ছে 24, এর ভ্যালু কিন্তু আমরা জানি না। এখন এখানে একটু সমস্যা, এর ভ্যালু জানি না, তার মানে এর ভ্যালুটা বের করে নিতে হবে। সো আসি এর ভ্যালুটা বের করে নিই, সাইড নোটে বের করে নিই। তাহলে সাইড নোটে এ কোস্ট আমরা কি জানি, এ কোস্ট জানি যে এস মাইনাস, দেখেন এটা কিন্তু আমি মুখস্থ লিখতেছি, বাট এটা মুখস্থ না করে কিন্তু লেখা যায় কিভাবে, আপনি এভাবে বের করেন। দেখেন প্রথমে লেখেন যে কি, আমাদের যে কম্প্রেশন স্টিল যেটা আছে ওইটা প্লাস হচ্ছে আমাদের যে কম্প্রেশন যে ফোর্সটা আছে এফ প্রাইম সি এ ইন্টু বি, এটাই কোস্ট হচ্ছে আমাদের পুরা টেনশন যে ফোর্সটা আছে এটা। এখান থেকে আপনি এ বের করেন। তাহলে এ কোস্ট কি হচ্ছে আপনার এস মাইনাস হচ্ছে এস প্রাইম এফ ওয়াই, আমি একবারই লিখলাম এই ইকুয়েশনটা 0.85 এফ প্রাইম সি ইন্টু বি। সো এখানে যদি আমি ভ্যালুগুলো বসাই সবগুলো, তাহলে এখান থেকে এ এর ভ্যালু যেটা আসে আমি ওটা লিখি 7.11 ইঞ্চ। তার মানে আমার এই ইকুয়েশনে এখানে বসবে 7.11 ডিভাইডেড বাই 2। তো করে এখান থেকে আমি Mn2 পাবো, এটা কত আসে, এটা আসে হচ্ছে আমার 70109 সরি, ভুল করলাম, 7409 হচ্ছে আমার 3, এত কিপ ইঞ্চ। তো এটা হচ্ছে আমার Mn2, এটা Mn1, দুটো আমি যদি যোগ করে দিই, তাহলে Mn যদি বের করতে যাই, Mn1 প্লাস হচ্ছে Mn2, সো দুইটা যোগ করলে আমার এখানে টোটালটা চলে আসে 944.7 কিপ ইঞ্চ। তাহলে এটা হচ্ছে আমার টোটাল নমিনাল মোমেন্ট। এখন আমাকে কোশ্চেনে বলছে কি, আমাকে কোশ্চেনে বলে দিছে দেখেন যে ডিজাইন মোমেন্ট বের করো, তার মানে ফাই দিয়ে গুণ দিতে হবে। তো ফাইটা বের করার জন্য আমাকে চেক করতে হবে কি যে এপসাইলনটা ঠিক আছে কিনা। তো আমি একটু ওটা দেখি যে সি ইকোয়াস টু, এখন আমার দরকার এই জন্য a/β1, এ এর ভ্যালু 7.11, β1 হচ্ছে 0.80, সি এর ভ্যালুটা পাবো হচ্ছে 0. সরি, এটা হচ্ছে আমাদের 8 কত আসে, 8.89, 8.89 ইঞ্চেস সি পাইছি। এখন আমার কি দরকার, আমাদের ফাইভ বের করার জন্য এপসাইলন দরকার, তাই না? হ্যাঁ, আমরা আগে বলছি টেনশন স্টিলটাই কিন্তু আমাদের মেইন, ঠিক আছে, তার মানে এই এপসাইলন এসটা দরকার, এইটা দরকার। এটার ভ্যালু কত, এটাকে এপসাইলন এসও বলে, এপসাইলন টিও বলে। হুম, তো তাহলে এটা হচ্ছে এপসাইলন টি যদি বের করতে চাই, ডি মাইনাস সি ডিভাইডেড বাই সি ইন্টু কত, ডি মাইনাস সি ডিভাইডেড বাই সি ইন্টু এপসাইলন ইউ। তো ডি এর ভ্যালু কত 24, মাইনাস সি এর ভ্যালু হচ্ছে 8.89,
ডিভাইড বাই 8.89 ইন্টু হচ্ছে 0.003। তাহলে এটা ক্যালকুলেশন করলে এপসিলন টি এর ভ্যালু এখান থেকে কত আসে? 0.0051। তাহলে এটা কি 0.005 থেকে বড়। সো আমরা ইজিলি লিখতে পারি ফাইভ ভ্যালু কত? 0.90। সো আমরা এই ফাইটা দিয়ে এমইউ দিয়ে এখন এমইউ বের করবো। তাহলে এমইউটা হচ্ছে 5 mn। সো 0.90 ইন্টু mn এর ভ্যালু কত? 9447.5, গুণ দিলে এই ভ্যালুটা চলে আসে কত? 8502.7 ইঞ্চ। এটাই হচ্ছে আমাদের ডিজাইন মোমেন্ট ক্যাপাসিটি এমইউ আর কি। এটা হচ্ছে আমাদের ডাবলি রেইনফোর্সড বিম যেটা, সেটার ক্ষেত্রে। তো এভাবে এখানে আমাদের এই লেকচার শিটে আরো বেশ কয়েকটা ম্যাথ করে দেওয়া আছে। এখানে কিছু কিছু বই আছে যেগুলোতে হচ্ছে দেখবেন যে কম্প্রেশন স্টিল ইল্ড করে না। হ্যাঁ, সেক্ষেত্রে কেমন হবে। তো এবং সহজ, প্রথমত এখানে স্টেপ লিখে দেওয়া আছে সহজ। আমি একটু শিটটা দেখাই। দেখেন, এটা যদি এই থিওরি গুলো তো দেখবেন, থিওরি গুলো আমি তো লেকচার বললামই, এগুলোর সাথে থিওরি গুলো দেখবেন। এখানে দেখেন এই যে কিছু স্টেপ লিখে দেওয়া আছে যে ম্যাথ গুলো কিভাবে করবেন। প্রথমে কি বের করবেন, কি কি চেক করবেন, হ্যাঁ, চেক করে তারপর হচ্ছে কিভাবে কি কি আগাইতে হবে, এগুলো দেখে দেন হচ্ছে আপনার ম্যাথ গুলো দেখবেন। হ্যাঁ, ম্যাথ গুলো করে দেওয়া আছে, আশা করি বুঝতে প্রবলেম হবে না। তো তারপর যদি কারো বুঝতে কোথাও সমস্যা হয় আমাকে ইনবক্সে নক দিলেই হবে। আচ্ছা, এখানে মিম আপু একটা কোশ্চেন করছে, সেটা হচ্ছে যে প্র্যাকটিক্যাল রিইনফোর্সমেন্ট রেশিও কোথায় ইউজ হয়। আচ্ছা, এটা আমরা গত ক্লাসে উত্তরটা দিয়ে দিয়ে দিছিলাম আর কি। তারপর আমি বলি, প্র্যাকটিক্যাল ম্যাক্সিমাম রিইনফোর্সমেন্ট রেশিওটা হচ্ছে আমরা আহ, এটা বোঝানোর জন্য আমি একটু পিডিএফটা ওপেন করি। দেখেন, আমরা বলছিলাম যে আমাদের ফায়ারের সাথে এপসাইলনের একটা রিলেশন আছে। হুম, এই যে এপসাইলন টি, এটার সাথে ফাইয়ের একটা রিলেশন আছে। আমরা বলছিলাম যে ফাই যে ফাংশন অফ কত? এপসাইলন টি। ঠিক আছে। তো অর্থাৎ এখানে আমাদের ফাইয়ের ভ্যালুটা 0.65 থেকে শুরু হয়, এবং এটা একটা সার্টিন টাইম পরে যে এটা কি হয়, স্ট্রেট লাইন এটা বাড়তে থাকে লিনিয়ারলি, তারপর হচ্ছে আবার এটা কনস্ট্যান্ট হয়ে যায়। তো এই যে আমাদের এই লিমিটটা, এটা হচ্ছে আমাদের 0.005। আর এখানে যে যেখান থেকে এটা বৃদ্ধি পাওয়া শুরু করে, এই লিমিটটা হচ্ছে আমাদের 0.00207। তো মাঝখানের জোনটাকে বলা হয় ট্রানজিশন জোন, একদম শেষ জোনটাকে বলা হয় টেনশন জোন, আর এই প্রথমটাকে বলা হচ্ছে কম্প্রেশন জোন। তো আমরা সবসময় কি চাই? আমরা সবসময় চাই যে হচ্ছে আমাদের স্ট্রেনটা বেশি হোক। ঠিক আছে। একটু আগে বলছিলাম যে যত বেশি স্ট্রেন হবে আমাদের জন্য তত ভালো, তত ওয়ার্নিং পাওয়া যাবে, আমাদের বিপদ কম হবে। তো স্ট্রেন অর্থাৎ কি, এপসাইলনের ভ্যালুটা 0.005 থেকে যত বেশি বড় হয় আর কি, তত ভালো। এখন আমরা যখন হচ্ছে ম্যাক্সিমাম রেইনফোর্সমেন্ট রেশিও রো ম্যাক্সটা বের করি, এটা বের করি কত? এটা বের করি হচ্ছে 0.004 এর রেসপেক্টে। তো ফোর এর রেসপেক্টে যদি বের করি, এখন আসেন এই যে ফোর কোথায় হবে, ধরেন এই জায়গায়, এই জায়গায় এটা কোন জোনে পড়ে যাচ্ছে? ট্রানজিশন জোনে পড়ে যাচ্ছে। ট্রানজিশন জোন অর্থাৎ এটা টেনশন কন্ট্রোলডও না, আবার কম্প্রেশন কন্ট্রোলডও না, দুটোর মাঝামাঝি। বাট আমরা কি চাই? আমরা চাই বেশি ওয়ার্নিং, এবং আমাদের যেন টেনশন স্টিল যেটা আছে, হ্যাঁ, এটা যেন ইল্ড করে, এবং হচ্ছে এখানে আমাদের খুব কম পরিমাণ রড যেন আমরা ব্যবহার করতে পারি, যেটাকে আমরা আন্ডার রেইনফোর্সড বিম বলি। ঠিক আছে। তো মোট কথা হচ্ছে আমাদের বিমটা এমন ভাবে ডিজাইন করব যেন হচ্ছে এটা আন্ডার রেইনফোর্সড হয়, এবং এটা একই সাথে আমাদের টেনশন জোনে থাকে। তো টেনশন জোনে যদি থাকতে চায়, এই জন্য আমাদের দেখেন মিনিমাম আমাদের যে স্ট্রেন যে ভ্যালুটা, এটা 0.005 হইতেই হবে, অথবা এর থেকে বড় হইতে হবে, তাহলেই কেবল টেনশন জোনে থাকবে, আদারওয়াইজ কিন্তু থাকবে না। এই জন্য যেটা করা হয় যে আমাদের যে ম্যাক্সিমাম রেইনফোর্সমেন্ট রেশিও আছে, হ্যাঁ, এইটা থেকে প্র্যাকটিক্যালি একটু বাড়িয়ে ধরা হয়। প্র্যাকটিক্যালি একটু বাড়িয়ে ধরে দেন হচ্ছে আমাদের এটা মানে বের করা হয় আর কি। তো আমরা তো আসলে সবসময় দেখে আসছি যে থিওরিটিক্যালি যে জিনিসটা আমরা আহ, পাই বা ক্যালকুলেশন করি,
প্র্যাকটিক্যালি কিন্তু দেখা যায় যে ওইটা একটু দুটার মধ্যে একটু ডেভিয়েশন হয়। তো এখানে ওই ব্যাপারটা ওরকমই আর কি, যে প্র্যাকটিক্যাল ম্যাক্সিমাম রেইনফোর্সমেন্ট রেশিওটা আমরা আসলে এটা বাস্তবে যখন বিম ডিজাইন করবো আমরা এটা ধরে ডিজাইন করি, ঠিক আছে? তো এই জন্য এটাকে প্র্যাকটিক্যাল ম্যাক্সিমাম রেইনফোর্সমেন্ট রেশিও বলা হচ্ছে। যার কারণে আমরা যখন এসআরবি অর্থাৎ সিঙ্গেল রেইনফোর্সড বিম ডিজাইন করতাম, তখন মূলত আমরা দেখতাম যে এই যে এখানে যে আমরা বলছিলাম কি যে যখন আমরা ডিজাইন করব তখন আমাদের দুইটা জিনিস বের করতে হয়, একটা এএস আর একটা হচ্ছে আমাদের সেকশন। তো যখন এএস বের করতে হয় তখন আমাদের এই রোটাকে অ্যাজিউম করতে হয়। তো রোকে যখন আমরা অ্যাজিউম করব, আমরা বলছিলাম যে আমরা কত অ্যাজিউম করব, প্র্যাকটিক্যাল ম্যাক্সিমাম রেইনফোর্সমেন্ট রেশিও যেটা, এইটার সমপরিমাণ অ্যাজিউম করলে আমাদের জন্য ক্যালকুলেশনটা খুব সহজ হয় এবং বিমটাও কি হবে, আমাদের বিম ডিজাইনটাও ইকোনমিক হবে এবং এটা টেনশন কন্ট্রোল হবে এবং আন্ডার রেইনফোর্সড একটা বিম হবে আর কি। তো এই জন্যই আসলে এই প্র্যাকটিক্যাল ম্যাক্সিমাম রেইনফোর্সমেন্টটা ক্যালকুলেশন করা।